আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ একটা অধ্যায়, যে ভেক্টর। সবার প্রথমে এখানে থিওরিতে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা জেনে রাখা উচিত আমাদের। এই সংজ্ঞাগুলোর থেকে প্রথমে শুরু করতেছি। ভেক্টর রাশি যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। এই সংজ্ঞাটা আপনারা ক্লাস 9-10-এও পড়ে এসেছেন, তো এটাও তো কঠিন হওয়ার কথা না। ভেক্টর রাশির কিছু উদাহরণ আছে, এগুলো মনে রাখতে হবে। এগুলো অনেক সময় এমসিকিউতে চলে আসে। যেমন সরণ একটা ভেক্টর রাশি, ওজন যেমন W=mg, ওজন একটা ভেক্টর রাশি, বেগ, ত্বরণ, বল, এগুলো প্রত্যেকটা একটা ভেক্টর রাশি। তারপর আসতেছে স্কেলার রাশি। যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, তাদেরকে বলবো স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, কাজ, দ্রুতি। কাজটা অনেক গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে প্রায় সময় আসে। কাজ একটা স্কেলার রাশি, দ্রুতি, এগুলো একটা একটা স্কেলার রাশি। কিছু জিনিস জেনে রাখা ভালো, যেমন এখানে নোটে আমি লিখে রেখেছি। নোটে 1 নম্বরে শুধু মান অথবা শুধু দিক বা উভয়ের পরিবর্তন হলেই ভেক্টর রাশির পরিবর্তন হয়। মানে ধরেন আপনি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছেন, আপনার ডাইরেকশানও চেঞ্জ হচ্ছে। যদি ডাইরেকশান চেঞ্জ হয় তখন কি আপনার ভেক্টর রাশিটাও কী হবে, পরিবর্তন হবে। তারপর 2 নাম্বার আসছে ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি সাধারণ গণিতের নিয়মে হয় না, ভেক্টর বীজগণিতের নিয়মে হয়। ঠিক আছে, এই জিনিসটা আমি কিছুটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা জানা প্রয়োজন ভালোভাবে। যেমন ধরেন ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়, মানে হচ্ছে যেমন যেমন a প্লাস বি মাইনাস 2a মাইনাস বি। এখানে যেমন বীজগণিতের ক্ষেত্রে আমরা কি হয়, a এর সাথে এর যোগ বা বিয়োগ হবে, বি এর সাথে বি এর যোগ বা বিয়োগ হবে। এটা আমি 2b দিয়ে রাখি। যেমন এখানে a এর সাথে যদি আমি a বিয়োগ করি আর কি, এখানে কত আসবে, মাইনাস a আসবে, আর এখানে মাইনাস বি আসবে। এই কিন্তু আমার 2b আর বি এগুলোর সাথে যোগ বা বিয়োগ কিছু হইতে যায় না, এই শুধু এই সাথে যোগ বিয়োগ হয়েছে। ভেক্টরের ক্ষেত্রেও এরকম, যেমন ভেক্টরের ক্ষেত্রে যেমন 2i প্লাস 5j প্লাস 6k মাইনাস i মাইনাস 3j মাইনাস k। এই টাইপের ফরমেশনগুলো আপনারা আরও পরে দেখবেন, i j k দ্বারা কী বোঝায় এটা পরে বোঝানো যাবে। আগে জাস্ট জানি রাখুন এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি। এখানে যোগটাও কি বীজগণিতের নিয়মে হবে, যেমন 2i এর সাথে 2i i এর ক্যালকুলেশন হবে, i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k এর ক্যালকুলেশন হবে। এখানে i এর সাথে কখনো, যেমন এখানে 2i আছে, এখানে 3j আছে, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এখানে জাস্ট 5j এর সাথে মাইনাস 3j, এখানে একটা ক্যালকুলেশন করা যায়, কিন্তু মানে সেম হইতে হবে, তখনই ক্যালকুলেশন করা যাবে। তাহলে ভেক্টর রাশির যোগ বা গুণ বিয়োগ ইত্যাদি গণিতের নিয়মে না, এগুলো বীজগণিতের নিয়মে হয়। তারপর রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। ঠিক আছে, তাহলে ভেক্টর আপনারা এসএসসি ক্লাস 9-10-এ থাকতে পড়ে এসেছেন। দেখেন এখানে হায়ার ম্যাথে একটা চ্যাপ্টার ছিল, এখানে দেখেন ওপি ভেক্টর। এইখানে যেমন এখানে একটা ভেক্টর রেখে আছে, এটা হচ্ছে ওপি ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে দেখো ও থেকে কি পি এর দিকে বোঝাচ্ছে ওপি ভেক্টর। এখানে ওপি হলো ওপি ভেক্টরের মান, আর দিক ও থেকে পি এর দিকে, মানে কি বোঝাচ্ছে, ওপি হচ্ছে একটা ভেক্টর রাশি। এখানে ওপি দিয়ে, ওপি হলো কি এই শুধু ওপি হচ্ছে আমার এই ওপি ভেক্টরের মান বোঝাচ্ছে, আর এর দিক হচ্ছে কি ও থেকে পি এর দিকে। যেমন এখানে স্টার্টিং পয়েন্ট কোথায়, ওতেই শুরু হচ্ছে না, উপর একটা তীর চিহ্ন দেখতেছেন, ও থেকে পি এর দিকে, তার মানে হ্যাঁ ডাইরেকশন ও থেকে পি এর দিকে। এখানে ওপি ভেক্টরের পাদবিন্দু হচ্ছে আমার কি ও বিন্দুটা, ও বিন্দু হচ্ছে ওপি ভেক্টরের পাদবিন্দু। তারপর আসছে ওপি ভেক্টরের মান বোঝানো যায় ওপি, মানে আমার যে ভেক্টর রাশিটা আছে এটা দুই পাশে আমি এরকম দুটো বার চিহ্ন দিয়ে আমি ভেক্টর রাশিটার মান বোঝাতে পারবো। ঠিক আছে, বা শুধু এখানে তীর চিহ্নটা না দিলেও কি শুধু মানই বোঝাবে। তারপর যদি সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে আমি এখানে কি একটা উপরে একটা তীর চিহ্ন দিয়ে বুঝাতে পারবো, বা উপরে একটা বার চিহ্ন দিব, বা নিচে একটা বার চিহ্ন দিয়ে বুঝাতে পারবো। এইভাবে বোঝানো যায় এগুলা।
তারপর আসছে ফিউ টাইপস অফ ভেক্টর। ভেক্টরের বিভিন্ন প্রকার আছে, যেমন স্বাধীন ভেক্টর। কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছা মতো পছন্দ করা যায় তবে তাকে স্বাধীন ভেক্টর বলে। মানে ধরেন আপনাকে একটা ভেক্টর রাশি আঁকতে বললাম, আপনি একটা ভেক্টর রাশি চিত্র অঙ্কন করেন, আপনি র্যান্ডমলি যে কোনো একটা পয়েন্টের থেকে পাদবিন্দু নিয়ে এভাবে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলেন, যেমন এটা হচ্ছে ধরেন ও, এটা হচ্ছে পি, র্যান্ডমলি নিয়েছেন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা স্বাধীন ভেক্টর। কিন্তু যদি আমি আপনাকে এটা নির্দিষ্ট করে দিতাম যে পাদবিন্দু কোত্থেকে নেবেন, যেমন কোনো ভেক্টরের পাদবিন্দু যদি নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে সেই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে। যেমন অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর, যেমন এখানে ওপি এটা একটা অবস্থান ভেক্টর, এটার পাদবিন্দু হচ্ছে 0 0-তে। যেহেতু এখানে পাদবিন্দু নির্দিষ্ট করে দেওয়া 0 0, তাই এটা কি একটা সীমাবদ্ধ ভেক্টর, কারণ আমাকে আগের থেকে বলে দিচ্ছে এটা ও থেকেই শুরু হবে। তারপর আসছে সদৃশ ভেক্টর। সমজাতীয় দুই বা তার থেকে বেশি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, মানে ভেক্টরগুলো যদি ডাইরেকশন সেম দিকে হয়, দুইটাই সেম দিকে, তাহলে ওগুলো কি বলা হবে? বলা হবে সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টরও বলা হয়, ঠিক আছে। কিছুটা ওই রেলগাড়ির মতো আর কি, রেলগাড়ির যে ট্র্যাকটা থাকে, রেল লাইন থাকে, ওটা কি দুইটা সেম সমান্তরাল থাকে না, ওভাবেই মানে এরকম দুইটা সেম ডাইরেকশনে থাকবে। তারপর আসতেছে বিসদৃশ ভেক্টর। সমজাতীয় দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। মানে এটাও সমান্তরাল হবে, কিন্তু কি ডাইরেকশন একটা আরেকটার উল্টা হবে, যেমন এটা যদি এদিকে যায় এটা যাবে এদিকে, একটার উল্টা হবে, এটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। তাহলে এখানে এ আর বি হচ্ছে কি পরস্পর বিসদৃশ ভেক্টর। তারপর আসছে সমান ভেক্টর। দুইটা ভেক্টর যদি মান সমান হয়, দুইটা ভেক্টর যদি মান সমান হয় এবং দিকও যদি আমার একই হয়ে যায়, ঠিক আছে, তাহলে মানও সেম দিকও সেম। যদি মান ও দিক দুটাই সেম হয় তাদেরকে আমরা কি বলবো? সমান ভেক্টর বলবো। যেমন এখানে এই একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এটা এই ডাইরেকশানে আছে, এটাও সেম ডাইরেকশানে আছে, আর এখানে এ আর বি দুইটার ভ্যালু কী হবে? সেম হবে। যদি এরকম হয় তাহলে এটাকে আমরা বলবো সমান ভেক্টর। তারপর আসছে বিপরীত ভেক্টর বা ধনাত্মক ভেক্টর। দুইটা ভেক্টর যদি মান সমান হয়, মান সেম হবে কিন্তু কী হবে? জাস্ট ওই ডাইরেকশন যেটা আছে ডাইরেকশনটা উল্টা দিকে হবে। যেমন এখানে এটা ডাইরেকশন এদিকে আর এটা ডাইরেকশন এদিকে, মান দুইটারই সেম কিন্তু কি একটা আরেকটার উল্টা দিকে আছে, তাহলে এটা হবে বিপরীত ভেক্টর বা এটাকে ঋণাত্মক ভেক্টরও বলা হয়। তাহলে পি কিউ হচ্ছে যদি এ হয় তাহলে কিউ পি কি এটা উল্টো, তাহলে এটা হচ্ছে মাইনাস এ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিপরীত ভেক্টর। তারপর আসতেছে সমরেখ ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, ঠিক আছে, মানে একটা একই সরলরেখার উপরও থাকতে পারবে। যেমন ধরেন ওই এখানে একটা ধারক রেখা আছে বা একটা লম্বা একটা সরলরেখা আছে, ঠিক আছে, এখানে ধরেন এখান থেকে এখানে একটা পয়েন্ট আছে, এটা একটা ভেক্টর, পর ধরেন এখান থেকে এখানে একটা আছে ভেক্টর আছে বি, দুটো সেম সরলরেখার উপর অবস্থিত না, তাহলে এটা সেম সরলরেখার উপরও অবস্থিত হইতে পারবে বা পরস্পর সমান্তরাল হলেও সমস্যা নেই। পরস্পর সমান্তরালে যদি ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলবে, ঠিক আছে। তাহলে এ বি সি সমরেখ ভেক্টর। তারপর আসছে সমতলীয় ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। যেমন ধরেন আমার এই খাতার একটা সারফেস না, এটাকে সমতল, তাই না? এই সমতলের উপর এখানে তিনটা ভেক্টর রাশি দেখতেছি, এ বি সি, তিনটা একটা সমতলের উপর অবস্থিত, তাহলে এ বি সি হচ্ছে আমার কি সমতলীয় ভেক্টর। তারপর আসতেছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য তাদেরকে সঠিক ভেক্টর বা নাল ভেক্টর বলে। নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে, মানে নাল ভেক্টর বলতে আসলে নাই বোঝাই। যেমন একটা ভেক্টর রাশি আছে যেটার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু দুটাই সেম, মানে এর ভ্যালুটাই যেহেতু 0, তাহলে এটা তো এদিকেও যাবে না এদিকেও যাবে না, এটা একটা নির্দিষ্ট পজিশনের মধ্যেই থাকবে। এটা হচ্ছে আমার কি নাল ভেক্টর, এটার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি সেম পয়েন্টেই থাকে। তারপর আসছে গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একক ভেক্টর। কোনো ভেক্টরের মান যদি একক হয় তাহলে তাকে একক ভেক্টর বলে। এটা সংজ্ঞা পরীক্ষা আসলে এটা লেখা যাবে। তারপর কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেই ভেক্টরটাকে যদি তার মান দিয়ে ভাগ করে দিই তাহলে ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে। যেমন ধরুন আমি আপনাকে বললাম
এ একটি ভেক্টর, ঠিক আছে না, এ একটা ভেক্টর রাশি, ঠিক আছে। এখন এই ভেক্টরটাকে এটার মান দিয়ে যদি ভাগ করে দেন, ঠিক আছে, তাহলে আপনি একটা ভেক্টর রাশি পাবেন না, ঠিক আছে। মানে এখানে এটাকে মান, ওইটা এ ভেক্টরকে যদি এটার মান দিয়ে ভাগ করি, আমি যা পাবো ওইটা হচ্ছে কি এ ভেক্টরের একটা কি একক ভেক্টর। এটাকে এ ক্যাপ দিয়ে প্রকাশ করা যায় বা এ বার দিয়ে প্রকাশ করা যায়, এইভাবে ক্যাপ দিয়ে প্রকাশ করা নর্মালি, ঠিক আছে। যেমন আমি তোকে বললাম 5J, এটা একটা ভেক্টর রাশি, এই ভেক্টরটাকে যদি এটার মান দিয়ে ভাগ করা হয় তাহলে আমি কী পাবো, একটা একক ভেক্টর পাবো, এটা হচ্ছে জে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একক ভেক্টর। তারপর হচ্ছে অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামো মানে আমার যে ধরনের কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা আছে, ওখানে মূল বিন্দু থাকে, ওই টাইপের জিনিসগুলো। মানে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয়। যেমন এখানে পি একটা বিন্দু আছে, এটার অবস্থান আমি কি মূল বিন্দু থেকে এভাবে একটা ভেক্টর রাশি একটা তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারবো না। তাহলে বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। যেমন আমি এই পি পজিশনটা ও থেকে একটা পি পর্যন্ত একটা সরলরেখা নিয়ে পজিশনটা ডিনোট করতে পারি, তাহলে এখানে ওপিটাই হচ্ছে কি অবস্থান ভেক্টর, কারণ এটা একটা বিন্দুর অবস্থান প্রকাশ করতে পারতেছে। তারপর হচ্ছে সরণ ভেক্টর। যেমন কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে কি বলা হয়, সরণ ভেক্টর বলা হয়। যেমন একটা বস্তুর ধরুন আগে এখানে ছিল, ঠিক আছে, এটার আগের অবস্থান ভেক্টর হচ্ছে আর আই, এটা এরপর কিছুক্ষণ পর ওই অবস্থান ভেক্টরটা চেঞ্জ হয়ে অবস্থান এখানে চলে আসছে আর এফ, তাহলে এটা আগে এখানে ছিল, এটা এখানে চলে আসছে, তাহলে এখানে পরিবর্তন কতটুকু, এখানে পরিবর্তন হচ্ছে ডেল আর পরিমাণে, ঠিক আছে। তাহলে এখানে আমার অবস্থান ভেক্টরের পরিবর্তন কত, ডেল আর ইকুয়ালস টু আর এফ মাইনাস আর আই। তাহলে কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর।